আজকের ক্লাসে আমি আলোচনা করব একটি বিখ্যাত আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। মূল কবিতাটি জার্মান ভাষায় লেখা এবং কবি হলেন বেরটোল্ট ব্রেখট। কবিতাটি ইংরেজি ভাষায় অনুদিত হয় এবং পরে বাংলা ভাষায় অনুবাদ করেন কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের বাংলা ভাষায় অনুদিত কবিতাটি আমি আজ আলোচনা করব। প্রখ্যাত এই নাট্যকার, মঞ্চ পরিচালক ও কবি বেরটোল্ট ব্রেখট 1898 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি জার্মানির আউগসবার্গে জন্মগ্রহণ করেন। জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করলেও সাহিত্যের দিকে তার বিশেষ ঝোঁক ছিল। প্রথম বিশ্বযুদ্ধকালে তিনি জার্মানির সামরিক হাসপাতালে চিকিৎসাকর্মী হিসেবে যোগদান করেন, কিন্তু পরবর্তীকালে যুদ্ধের প্রতি তাঁর ঘৃণা তীব্রতর হয়ে ওঠে এবং তিনি চিকিৎসা শাস্ত্রের পরিবর্তে সাহিত্যের প্রতি অধিক অনুরাগী হয়ে ওঠেন। 1929 খ্রিস্টাব্দ থেকেই মার্ক্সবাদে নিজেকে দীক্ষিত করেন ব্রেখট। ফলস্বরূপ তাঁর লেখা নাটক ও কবিতার মধ্যে চূড়ান্ত রূপে মার্ক্সবাদী ভাবনার প্রকাশ লক্ষ্য করা যায়। গতানুগতিক নাট্যধারার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তিনি যেমন একে একে অসাধারণ সব নাটক রচনা করলেন, ঠিক তেমনি নাট্য পরিচালনার ক্ষেত্রেও এক ভিন্ন ধারার রীতি তিনি প্রবর্তন করেন। কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন বলে বহু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছিল। এমনকি এই নাৎসি বাহিনীর অত্যাচারে 1933 খ্রিস্টাব্দে তিনি দেশ ছাড়তেও বাধ্য হন। শুধু নাটক রচনা ও থিয়েটার পরিচালনা করেই তিনি ক্ষান্ত থাকেননি, একজন সফল কবিরূপেও খ্যাতির শীর্ষ শিখরে তিনি উন্নীত হয়েছিলেন। যাই হোক, বেরটোল্ট ব্রেখটের 100টি কবিতার মধ্যে 1935 খ্রিস্টাব্দ নাগাদ লেখা একটি উল্লেখযোগ্য জার্মান কবিতা হল ফ্রেজেন আয়েন্স লিসেন্ডেন আরবাইটার্স। 1976 খ্রিস্টাব্দ নাগাদ এই কবিতাটি ইংরেজি অনুবাদ করেন এম হামবার্গার। ইংরেজি কবিতাটির নাম কোয়েশ্চেনস ফ্রম আ ওয়ার্কার হু রিডস। এরপর 1986 খ্রিস্টাব্দে আধুনিক বাংলা কাব্যজগতের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ তাঁর বহুল দেবতা বহু স্বর কাব্যগ্রন্থে অন্যান্য আন্তর্জাতিক কবিদের সঙ্গে সঙ্গে জার্মান কবি বেরটোল্ট ব্রেখটের 14টি কবিতা বাংলায় অনুবাদ করেন। বেরটোল্ট ব্রেখটের সেই 14টি কবিতার মধ্যে প্রথম কবিতাটি হল পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতাটিতে কবির মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রত্যক্ষ ছায়াপাত ঘটেছে এবং পুঁজিবাদী শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ও শ্রমিক শ্রেণীর পক্ষে তার রাজনৈতিক চিন্তাধারার প্রকাশ লক্ষ্য করা যায়। আলোচ্য কবিতাটির এটাই হচ্ছে মূল সুর। এখানে সাধারণ শিক্ষিত পড়তে জানে এমন এক মজুর মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসের পরিপ্রেক্ষিতে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছে। আজ পর্যন্ত পৃথিবীর যত সব বৃহৎ কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তার প্রত্যেকটির পিছনে শ্রমিক শ্রেণীর ত্যাগ, শ্রম এবং অবদানই যে মুখ্য, সে কথাই বারবার কবি এই মজুরের বিবিধ প্রশ্নের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। অথচ সভ্যতার পিলসুজ এই শ্রমজীবী শ্রেণীর অবদানের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে না। সেখানে চিরকাল তারা উপেক্ষিত থাকে, বরং ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে রাজশক্তির মাহাত্ম্য কীর্তন। এবার আমরা সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করব। কবিতার শুরুতেই পড়তে জানা এক মজুরের মুখ দিয়ে কবি প্রশ্ন তুলেছেন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম।
রাজারা কি পাথর ঘাড়ে করে আনত? কবিতায় উল্লেখিত এই থিবস নগরী নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। 7 দরজাওয়ালা থিবস কেউ বলেন মিশরে অবস্থিত, আবার কেউ বলেন গ্রিসে। প্রাচীন ইজিপ্ট অর্থাৎ মিশরের একটি বিখ্যাত শহরের নাম যেমন থিবস, তেমনি প্রাচীন গ্রিসের মধ্যভাগে অবস্থিত সবচেয়ে বিখ্যাত ও বৃহৎ একটি নগরেরও নাম হল থিবস। গ্রিক পুরাণের বহু স্থানে এর উল্লেখ পাওয়া যায়। থিবস শব্দটি এসেছে গ্রিক শব্দ থেবাই থেকে। কবিতাটিতে কবি আসলে গ্রিসের থিবস নগরীর কথাই বোঝাতে চেয়েছেন। প্রমাণস্বরূপ বলা যায়, গ্রিক কবি হোমার তার ইলিয়াড গ্রন্থে থিবস শহরের কথা উল্লেখ করে বলেছিলেন যে, ইন ইজিপশিয়ান থিবস দ্য হিপস অফ প্রিসিয়াস ইন গোটস ক্লেম দ্য 100 গেটেড থিবস, অর্থাৎ মিশরীয় থিবসে 100টি দরজায় বহু মূল্যবান ধাতুর গাদা জ্বলজ্বল করছে। সুতরাং বোঝাই যাচ্ছে মিশরের থিবসে 100টি দরজা ছিল এবং এখানে মিশরের 100 দরজাওয়ালা থিবসের থেকে গ্রিসের থিবসকে পৃথক করতে কবি একে 7 দরজাওয়ালা থিবস বলেছেন। বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য বহন করছে গ্রিসের থিবসের 7টি দরজা। 7 দরজা অর্থাৎ এই থিবস শহরের 7টি প্রবেশ পথ ছিল। যাই হোক, বইয়ে লেখা থাকে 7 দরজাওয়ালা থিবস নাকি কোনো এক রাজা বানিয়েছিলেন। পড়তে জানা এক মজুরের মুখ দিয়ে কবিতায় প্রশ্ন তুলেছেন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনত? অর্থাৎ কোনো রাজাই ঘাড়ে করে এক টুকরো পাথরও বয়ে আনেনি। কিন্তু যাদের কঠোর পরিশ্রমে এই নির্মাণ সম্ভব হয়েছিল, অর্থাৎ শ্রমিক শ্রেণী, তারাই কিন্তু ইতিহাসে চির উপেক্ষিতই থেকে গেছে। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? ব্যাবিলন হল প্রাচীন ইরাকের একটি ক্ষুদ্র শহর এবং ব্যাবিলনিয়া রাজ্যের রাজধানী। রাজা হামুরাবির সময়ে ব্যাবিলন অত্যন্ত সমৃদ্ধশালী নগরে পরিণত হয়। পরবর্তী সময়ে সম্রাট নেবুকাডনেজার তাঁর সম্রাজ্ঞীর জন্য এখানে একটি ঝুলন্ত উদ্যান বা বাগান নির্মাণ করেছিলেন, যাকে বলা হয় ব্যাবিলনের শূন্য উদ্যান এবং যা পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম একটি। আনুমানিক 4000 শ্রমিক মিলে এই উদ্যানটি তৈরি করেছিলেন। বহিঃশত্রুর আক্রমণে এই ব্যাবিলন নগরী ধ্বংস হয়েছে বারবার। আবার হাজার হাজার শ্রমজীবী মানুষ পুনরায় নতুন করে এই নগরী গড়ে তুলেছে। কিন্তু ব্যাবিলনের কারিগর এত শ্রমজীবী মানুষদের রক্তঝরা পরিশ্রমের কাহিনী ইতিহাসে কি স্থান পেয়েছে? না, পায়নি। ইতিহাসে তাদের কোনো কথাই লেখা হয়নি। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? লিমা হল দক্ষিণ আমেরিকার অন্তর্গত পেরুর রাজধানী। এটি অত্যন্ত সমৃদ্ধ একটি বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র ছিল। সেখানে আন্দেশ এলাকায় সোনা ও রূপার খনি জগৎ বিখ্যাত ছিল। পরবর্তীকালে এ নগরী নতুনভাবে নির্মিত হয়। এবার আসি চীনের প্রাচীরের প্রসঙ্গে। চীন দেশকে বাইরের শত্রু, বিশেষত হুনদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য চৌ বংশের সম্রাট কিন সি হুয়াং এই প্রাচীরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। 24 ফুট উঁচু, 1500 মাইল লম্বা এবং অত্যন্ত চওড়া সেই প্রাচীন প্রাচীর বর্তমানে আর নেই, তা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বর্তমানে যে প্রাচীরটি আছে তা মিং রাজবংশের শাসনকালে নির্মিত হয়। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম একটি, যার উচ্চতা 5 থেকে 8 মিটার এবং 6532 কিলোমিটার লম্বা। বারে বারে এর পরিবর্ধন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ হয়েছে। এখানে কবি বলতে চেয়েছেন
যারা লিমার মতো সোনায় মোড়া সমৃদ্ধশালী নগর বানিয়েছিল, সেই অখ্যাত অজ্ঞাত শ্রমিক দলেরই কোনো নিজস্ব বাসা বা ঠিকানা ছিল না। তাদের থাকতে হয়েছে অন্ধগলির কোণে কোনো ঝুপড়িতে। আর পৃথিবীর ইতিহাসের যে বিস্ময়কর সৃষ্টি, চীনের সুদীর্ঘ প্রাচীর, তা শত শত বছরের প্রচেষ্টায় অগণিত সাধারণ শ্রমিকের ত্যাগ ও শ্রমের বিনিময়ে গড়ে উঠেছে। এই নির্মাণ কাজে যুক্ত বহু সাধারণ শ্রমিকের প্রাণ হারানোর কথা শোনা গেলেও প্রচলিত ইতিহাসে কোথাও এদের আত্মত্যাগের কাহিনী খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যার অন্ধকারে হারিয়ে গেছে তাদের জীবন। পরিবর্তে এই প্রাচীরের নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায় কৃতিত্বের শিরোপা লাভ করেছে চৈনিক সম্রাটেরা। প্রচলিত ইতিহাসের পাতায় প্রকৃত সত্যের এমন অমর্যাদাকেই কবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান। পরের পংক্তিগুলিতে কবি লিখেছেন, জয় তরুণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করল? সিজার। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকত? এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেল, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। এখানে জয় তরুণ বলতে জয়সূচক সিংহদ্বার, যাকে যুদ্ধ জয়ের স্মারকস্তম্ভও বলা যেতে পারে। অসংখ্য জয়তরুণ ও বিজয় স্তম্ভে সাজানো শৌর্যের সৌন্দর্যের পীঠস্থান মোহনীয় রোমনগরী বানিয়েছিল শ্রমিক শ্রেণী, কিন্তু নাম হয়েছে কেবল সম্রাট সিজারের। রোমান সম্রাট এই জুলিয়াস সিজার, তিনি ফ্রান্সের বিভিন্ন উপজাতিদের পরাজিত করে এবং গল রাজ্য জয় করে রোমান সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন। একা সিজারের পক্ষে কি এই যুদ্ধজয় সম্ভব ছিল? এই যুদ্ধজয়ের পেছনে যে অসংখ্য সৈনিকের প্রাণ বলিদানের কাহিনী রয়েছে, সে কথা ইতিহাসের পাতায় খুঁজেও পাওয়া যায় না। এবার ধরা যাক বাইজেন্টিয়াম সভ্যতার কথা। প্রাচীন গ্রিসের একটি ক্ষুদ্র রাজ্য ও বাণিজ্য নগরী হল বাইজেন্টিয়াম। এটি ছিল প্রাসাদ নগরী। বাইজেন্টিয়াম সভ্যতার এত সমৃদ্ধির কথা তো সবাই বলে, কিন্তু সেখানে তো সবাই প্রাসাদে স্থান পেত না। সাধারণ মানুষ যারা সেই প্রাসাদ গড়ে তুলেছে, তাদের সেই প্রাসাদে থাকার অধিকার ছিল না। প্রাসাদের বাইরে থাকা সেই বঞ্চিত মানুষদের কথা কেউ কোনোদিন বলেওনি, মনে রাখেওনি। বাইজেন্টিয়াম সভ্যতার বৈভবের আড়ালে থাকা শ্রমিক শ্রেণীর সেই দুঃখ যন্ত্রণার জীবনকে অস্বীকার করে এই প্রথাগত ইতিহাস। প্রসঙ্গক্রমে কবিতায় উল্লেখিত আটলান্টিসের কথায় আসা যাক। প্রাচীন গ্রিক প্রবাদে উল্লেখিত সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া একটি দ্বীপ হল এই আটলান্টিস। পশ্চিম আটলান্টিক মহাসমুদ্রের নিচে নাকি এই সভ্যতার নিদর্শন মেলে। আটলান্টিস দ্বীপ আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ে সমুদ্রগর্ভে তলিয়ে যায়। সমুদ্রের আগ্রাসে সে যখন ডুবছে, তখন পরিত্রাহী চিৎকার করে সাহায্য চাওয়া হয়েছিল কৃতদাসদের কাছে, যারা চিরকাল শুধু অত্যাচারিতই হয়ে এসেছে। পরবর্তী পংক্তিগুলিতে কবি লিখেছেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডেরিক। কে জিতেছিল? একলা সে? প্রথমে আসি আলেকজান্ডারের কথায়। গ্রিক সম্রাট আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন। এশিয়া বিজয়ে বেরিয়ে 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিন্ধু নদ অতিক্রম করে ভারত আক্রমণ করেন। বহু রাজ্য জয় করার পর 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধে রাজা পুরুকে পরাজিত করে তার সঙ্গে সন্ধি স্থাপনের কাহিনী ইতিহাসে অমর হয়ে আছে। কিন্তু আলেকজান্ডার একা তো ভারত জয় করেননি। তার আসল শক্তি ছিল রণকুশল সৈন্যদল।
দক্ষ সৈনিকদের সহায়তায় তিনি চূড়ান্তভাবে সফল হয়েছেন, অথচ সেই সৈনিকরা ইতিহাসে উপেক্ষিত থেকে গেছে। পরের লাইনে কবি লিখেছেন, গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। গল হল ফ্রান্সের পূর্ব নাম। এর অধিবাসীদেরও গল বলা হতো। ফ্রান্স খ্রিস্টপূর্ব প্রথম ও দ্বিতীয় শতকে রোমান শাসনাধীনে ছিল। ইতিহাস অনুযায়ী গলেরা উত্তর ইটালির যুদ্ধপ্রিয় উপজাতি। একসময় এরা রোম নগরী দখল করে লুণ্ঠন করে। রোমান সম্রাট সিজার খ্রিস্টপূর্ব 58 থেকে খ্রিস্টপূর্ব 50 পর্যন্ত 8 বছর ব্যাপী গলেদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত ও পর্যুদস্ত করে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে ব্রেখট বলতে চেয়েছেন যে গল বিজয়ে সিজারের নাম ইতিহাসে যতই বিখ্যাত হোক না কেন, সেই যুদ্ধজয় সিজারের একার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। আসলে তার নেতৃত্বে অসংখ্য সৈন্যরা, মানে রোমান সৈন্যরা যুদ্ধ করেছিল। যে কোনো যুদ্ধে সৈন্যবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তো থাকেই, তাদের বাইরে আরও মানুষদের অবদান থাকে। সে কারণেই কবি ব্যঙ্গাত্মক সুরে বলেছেন, নিদেন একটা রাঁধুনি তো ছিল। কারণ কেউ তো খালি পেটে দিনের পর দিন, বছরের পর বছর যুদ্ধ করতে পারে না। অথচ প্রথাগত ইতিহাস সব সময় ক্ষমতাবান ব্যক্তির শ্রেষ্ঠত্বকেই স্বীকৃতি দেয়। পরের লাইনে কবি স্পেনের ফিলিপ ও আর্মাডার প্রসঙ্গ এনেছেন। স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের নৌবহরের নাম ছিল আর্মাডা। এই নৌবহরে অস্ত্রসজ্জিত 108টি বাণিজ্য তরী এবং 22টি যুদ্ধজাহাজ সমেত মোট 130টি জাহাজ ছিল। 1588 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে ফিলিপ 130টি জাহাজ সমৃদ্ধ আর্মাডা প্রেরণ করেছিলেন। এই অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে 63টি জাহাজ ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়ে মাঝ সমুদ্রে ডুবে গিয়েছিল। কোনো মতে মাত্র 67টি জাহাজ ফেরত আসে। আর্মাডার এই অবিশ্বাস্য বিপর্যয়ের কথা শুনে দুঃখে ও যন্ত্রণায় ফিলিপ কেঁদে ফেলেছিলেন। কবি বলতে চেয়েছেন, এ কথা যেমন ঐতিহাসিক সত্য, তেমনি এ কথাও সত্য যে এই ঘটনা স্পেনের জাতীয় জীবনে বিপর্যয় ডেকে এনেছিল। স্বদেশের এমন বিপর্যস্ত হওয়ার সংবাদে সমগ্র স্পেনবাসী চোখের জল ফেলেছিল। অথচ প্রথাগত ইতিহাসে রাজার অশ্রু বিসর্জনের কথা থাকে, কিন্তু সাধারণ মানুষের মনোকষ্টের খবর চিরকাল উপেক্ষিত থেকে যায়। পরের লাইনে দ্বিতীয় ফ্রেডারিকের কথা এসেছে। অসাধারণ বীর দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন প্রাশিয়ার রাজা। ইংল্যান্ডের সঙ্গে বন্ধুত্ব করে তিনি ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন, স্যাক্সনি রাষ্ট্রসমূহের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। 1756 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত 7 বছর ব্যাপী এই যুদ্ধে দ্বিতীয় ফ্রেডারিক জয়ী হয়েছিলেন। কবি বলতে চেয়েছেন, এই যুদ্ধ জয় একা ফ্রেডারিকের পক্ষে সম্ভব ছিল না। তার এই যুদ্ধ জয়ের পেছনে যেমন তার বিশাল সৈন্যবাহিনীর জীবনপণ লড়াই ছিল, তেমনি ছিল দেশবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন। কবিতার শেষ অংশে কবি লিখেছেন, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাত কারা? 10 বছরে একজন মহামানব, খরচ মেটাত কে? কত সব খবর, কত সব প্রশ্ন। ইতিহাসের পাতায় পাতায় রাজাদের যুদ্ধজয়ের কাহিনী লেখা রয়েছে। রাজাদের যুদ্ধজয়ের কথা প্রসঙ্গে কবি জয়োৎসবের ভোজ কথাটি উল্লেখ করেছেন। এই কথাটির দ্বারা সাম্রাজ্যবাদী রাজশক্তির যুদ্ধজয়ের যে উৎসব উদযাপন হতো, কবি সেদিকেই ইঙ্গিত করতে চেয়েছেন। তাদের এই বিজয়োল্লাসের মধ্যে আড়ম্বর ও আতিশয্যপূর্ণ খাওয়া দাওয়াও থাকত। এত সব আয়োজন সম্পূর্ণ করত দেশের সাধারণ মানুষ তথা শ্রমিকেরা। কিন্তু ইতিহাসের পাতায় এরা রয়ে যায় অবহেলিত, উপেক্ষিত। লেখা হয় শুধু রাজা মহারাজার নাম।
এরপরে কবি লিখেছেন, ১০ বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? মোটামুটি ১০ বছরে একজন রাজা মহারাজার আবির্ভাব ঘটত। হয়তো কবি এদেরই মহামানব বলেছেন। এই শক্তিধর রাজাদের আগমনে যে বিলাস ব্যসনপূর্ণ আয়োজন করা হতো এবং তাতে যে বিপুল অর্থ খরচ হতো, তা তো সাধারণ মানুষদের কাছ থেকেই আসত। আর মহামানব বলতে যদি কবি মহাপুরুষদের বোঝাতে চান, তাহলেও সেই মহামানবদের মহানতা প্রমাণ ও প্রতিষ্ঠার পেছনে যে বিপুল খরচ বহন হতো, তার খরচটাও কিন্তু সাধারণ মানুষই বহন করত। কিন্তু তাদের কথা ইতিহাসে লেখা হয়নি। কত সব খবর, কত সব প্রশ্ন, ইতিহাসের পাতা জুড়ে কত খবর, কত কাহিনী। আর এই কাহিনী প্রতিষ্ঠার মূলে যাদের প্রকৃত অবদান, তারা চিরকালই উপেক্ষিত থেকে গেছে। ইতিহাসের পাতাই তো দূরের কথা, বাস্তবেও কোনো দিনই কোনো স্বীকৃতি তারা পায়নি। কেউ তাদের সেই স্বীকৃতি দেয়ও নি। আর সে কারণেই কবিতার পরতে পরতে দার্শনিকের মতো কবির এত প্রশ্নবাণ উচ্চারিত হয়েছে। আশা করি কবিতাটি নিখুঁতভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই এই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখো।